ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আলোচনা করব অবস্টেট্রিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আমি রূপন দেব, 58th ব্যাচ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তো প্রথমে হচ্ছে আমরা ডেফিনেশন সম্বন্ধে জানব। জিডিএম মে বি ডিফাইন্ড এজ ডিটেকশন অফ ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি ফর দ্য ফার্স্ট টাইম বাট ইউজুয়ালি রিভার্টস ব্যাক টু নর্মাল আফটার পিউপেরিয়াম। তো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এটা অবশ্যই প্রেগনেন্সিকে কমপ্লিকেট করে, কিন্তু আমরা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস ইন প্রেগনেন্সিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিডিএম আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস ইন প্রেগনেন্সি, যে ডায়াবেটিসটা হচ্ছে আগেও ছিল এবং প্রেগনেন্সিটাকে জাস্ট কমপ্লিকেট করতেছে। এবং আরেকটা হচ্ছে যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটা শুধুমাত্র হচ্ছে প্রেগনেন্সিতে এসে ধরা পড়লো, এর আগে কিন্তু সেটা ছিল না। প্রেগনেন্সি একটা ডায়াবেটোজেনিক স্টেট, কারণ এটাতে হচ্ছে যে প্লাসেন্টা থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয়, যেমন হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সেগুলো কিন্তু হচ্ছে যে এটা ব্লাড গ্লুকোজকে বাড়িয়ে দেয় এবং একটা ডায়াবেটোজেনিক অবস্থা সৃষ্টি করে। তো এটা আমরা হচ্ছে প্রফেসর নূরজাহানের বই থেকে ডেফিনেশনটা বললাম উপরেরটা। নিচে হচ্ছে আমরা ডিসি দত্তের বই থেকে আমরা বলবো জিডিএম ইজ ডিফাইন্ড এজ কার্বোহাইড্রেট ইনটলারেন্স অফ ভেরিয়েবল সিভিয়ারিটি উইথ অনসেট অর ফাস্ট রিকগনিশন ডিউরিং প্রেজেন্ট প্রেগনেন্সি। তো দুইটার মূল কথাই কিন্তু একই। এরপরে আমরা জানবো কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে, বা আমরা যখন একটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের সাথে আমরা ডিল করব, কী কী হিস্ট্রি আমাদের নিতে হবে। তার পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকবে, প্রিভিয়াস ওভারওয়েট বেবি থাকবে 4 কেজির বেশি। এখানে কিন্তু ওভারওয়েট বেবি থাকার কারণ এর প্যাথোজেনেসিস রয়েছে এবং সেটা আমরা ব্যাখ্যা করব। প্রিভিয়াস জিডিএম অর স্টিল বার্থ উইথ প্যানক্রিয়াটিক হাইপারপ্লাসিয়া অন অটোপসি, আনএক্সপ্লেইনড পেরিনেটাল লস, প্রেসেন্স অফ পলিহাইডামনিয়াস অর রিকারেন্ট ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস ইন প্রেজেন্ট প্রেগনেন্সি, যেটা হচ্ছে। তারপর হচ্ছে উমেন উইথ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হাইপারটেনশন। তারপর হচ্ছে পারসিস্টেন্ট গ্লাইকোসিউরিয়া, এইজ যদি 30 ইয়ার্সের বেশি হয়, ওবেসিটি এবং এথনিক গ্রুপ অনুযায়ী কিন্তু এটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেজন্য হচ্ছে আমরা হিস্ট্রিতে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলোর হিস্ট্রি নিব। তারপরে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে স্ক্রিনিং প্রোটোকল টু জিডিএম ইন প্রেগনেন্সি। তো আমরা হচ্ছে সাধারণত যখন ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিস করি, তখন আমাদের ফাস্টিং যে ব্লাড গ্লুকোজ বা র্যান্ডম ব্লাড গ্লুকোজ যদি 7-এর বেশি, কিংবা হচ্ছে আমরা যদি 2 আওয়ার্স আফটার গ্লুকোজ ইনটেক সেটা হচ্ছে আমাদের যদি 11.1-এর বেশি হয়ে থাকে, তাহলে আমরা ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিস করি। কিন্তু যদি আমরা জিডিএম ডায়াগনোসিস করতে হয়, তাহলে কিন্তু সেই ক্রাইটেরিয়াটা একটু ভিন্ন। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন 2020 অনুযায়ী যদি হচ্ছে নিচের 3টার মধ্যে একটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়, তখন আমরা এটাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আমরা বলতে পারি। সেজন্য হচ্ছে আমাদের সাধারণ ডায়াবেটিসের ক্রাইটেরিয়া এবং জেস্টেশনাল ডায়াবেটিসের ক্রাইটেরিয়ার সাথে কিন্তু হচ্ছে গোলমাল পাকালে চলবে না। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 5.1 মিলিমোল পার লিটার মিলিমোল হয়, কিংবা হচ্ছে 1 আওয়ার প্লাজমা গ্লুকোজ যদি আফটার 75 গ্রাম গ্লুকোজ ইনটেকের পর 10 মিলিমোলের সমান অথবা তার বেশি হয়, 2 আওয়ার প্লাজমা গ্লুকোজের পরে হচ্ছে যদি সেটা 8.5-এর সমান বা তার বেশি হয়, তখন কিন্তু হচ্ছে আমরা এটাকে জিডিএম হিসেবে ডায়াগনোসিস করতে পারি। এখন এর মধ্যে হচ্ছে আমরা আলোচনা করে নিব যে জিডিএমের পেশেন্টের তার যে বেবিটা হবে সেটা কেন হচ্ছে ওভারওয়েট হয় বা 4 কেজির বেশি কেন হয়। তো আমরা হচ্ছে প্রথমে আমরা জেনে নিব যে মেটার্নাল যে হাইপারগ্লাইসিমিটা হচ্ছে সেটার জন্য কি হয়, হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লাসিয়া অফ দ্য ফিটাল আইলেটস অফ ল্যাঙ্গারান্স হয়। কারণ মেটার্নাল যদি বা হাইপারগ্লাইসিমিয়া যদি থাকে, তাহলে সেটা কিন্তু হচ্ছে যে গ্লুকোজটা কই যাবে, ফিটাল সার্কুলেশনে যাবে, এবং ফিটাল সার্কুলেশনে গেলে অবশ্যই হচ্ছে ফিটাসের যে পেন্টিসটা সেটা চাইবে হচ্ছে গ্লুকোজটাকে হচ্ছে কমিয়ে আনতে। সেজন্য তার হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হবে ইনক্রিজ ইনসুলিন সিক্রেশনের মাধ্যমে, যেটা হচ্ছে স্টিমুলেটস কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ ফ্যাট। যেহেতু সে কার্বোহাইড্রেট ইউটিলাইজেশনের মাধ্যমে শক্তি পেয়ে যাচ্ছে, সে কিন্তু ফ্যাট মেটাবলাইজ করতে পারতেছে না, যার কারণে হচ্ছে ফ্যাটটা বিভিন্ন জায়গায় কিন্তু তার ডিপোজিট হবে, যার কারণে হচ্ছে যে ফিটাসের ফ্যাট ডিপোজিশনের কারণে ফিটাসটা ওভারওয়েটই হবে ফিটাসটা। এলিভেশন অফ মেটার্নাল ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন ডায়াবেটিস, ইনক্রিজ ট্রান্সফার টু দ্য ফিটাস অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ ট্রাইগ্লিসারাইড সিনথেসিস, যার কারণে ফিটাস হচ্ছে এডিপোসিটিটা হচ্ছে বেড়ে যাবে। তো এভাবে হচ্ছে ফিটাসের যে ওজনটা কিন্তু বেশি হবে। এটা হচ্ছে প্যাথোজেনেসিস ফর মাইক্রোসোমিক বেবি, মানে বেবিটা হচ্ছে মাইক্রোসোমিক হবে। আচ্ছা, এখন কমপ্লিকেশন অফ জিডিএম কি সেটা আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মেটার্নাল এবং একটা হচ্ছে ফিটাল। তো মেটার্নালের মধ্যে হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি স্পন্টেনিয়াস অ্যাবর্শন হতে পারে, ইনফেকশন হতে পারে যেহেতু গ্লুকোজ বেশি, ইউটিআই, বালভোভেজাইটিস হতে পারে। এরপরে 3P দিয়ে আমরা মনে রাখতে পারি প্রিটার্ম লেভার, প্রি এক্লাম্পসিয়া এবং পলিহাইডামনিয়াস। তো এটার মধ্যে আমরা সহজভাবে মনে রাখতে পারি প্রি এক্লাম্পসিয়াতে কিন্তু প্লাসেন্টাটা বেশি বড় হয়,
এবং প্লাসেন্টা বড় থাকলে কিন্তু সেখান থেকে যে বিভিন্ন নকশার সাবস্টেন্সও কিন্তু বেশি হয়ে থাকে, প্লাসেন্টা থেকে সিক্রেশন বেশি হবে, যার কারণে পলিহাইড্রোনিয়াস হবে। কিংবা প্লাসেন্টা বড় হলে সেখানে কিন্তু হচ্ছে যে ইউটেরাসকে কন্ট্রাক্ট মানে ইউটেরাসে চাপ দিয়ে সেখানে প্রিটার্ম লেবারও হতে পারে। তাহলে এই 3P দিয়ে কিন্তু আমরা সব কিছু মনে রাখতে পারি। এরপরে ডায়াবেটিসের জেনারেল কমপ্লিকেশন হিসেবে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, করোনারি আর্টারি ডিজিজ, কিটোএসিডোসিস এগুলো হচ্ছে আমরা সহজেই মনে রাখতে পারি। এরপরে আমরা ডিউরিং লেবার কমপ্লিকেশন 3P দিয়ে মনে রাখতে পারি, প্রলং লেবার, পেরিনিয়াল ইঞ্জুরি, পিপিএ। যেহেতু ম্যাক্রোসেমিক বেবি বা বেবি বড় হচ্ছে সেহেতু প্রলং লেবার, অবস্ট্রাকটিভ লেবার এগুলো হতে পারে, পেরিনিয়াল ইঞ্জুরি হতে পারে, পিপিএইচ হতে পারে যেহেতু প্লাসেন্টা বড়। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, মানে বেবির সে মাথাটা কিন্তু হচ্ছে ছোটোই থাকবে, ওইখানে কিন্তু ফ্যাট তেমন একটা ডিপোজিট হয় না, কিন্তু তার শোল্ডারে কিন্তু হচ্ছে ফ্যাট ডিপোজিট হয়, শোল্ডারটা কিন্তু আটকে যায় অনেক সময়, এজন্য এটাকে শোল্ডার ডিস্টোসিয়া বলে। পিউপেরিমে তার পিউপেরিয়াল সেপসিস হতে পারে যেহেতু গ্লুকোজটা হচ্ছে ইনফেকশনের জন্য একটা ভালো সোর্স। এরপর হচ্ছে মানে ফিটাল কমপ্লিকেশনের মধ্যে ফিটাল ম্যাক্রোসেমিয়া, এটার প্যাথোজেনেসিস আমরা বলে ফেলেছি। কনজেনিটাল মালফরমেশন থাকতে পারে, বার্থ ইঞ্জুরি, আইইউডি, নিওনেটালের মধ্যে হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, আরডিএস এগুলো হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া কেন হয়? কারণ তার তো পেনকিস হাইপারপ্লাসিয়া হয়ে গেছে, এখন মার যখন হচ্ছে সে জরায়ু থেকে বের হবে তখনও কিন্তু তার এই ইনসুলিনটা কিন্তু বেশি থাকবে, আর বেশি থাকার কারণে কিন্তু হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আরডিএস হতে পারে, এটা সারফেক্টেন্ট কমে যাওয়ার কারণে হয়। তারপর লং টার্ম কমপ্লিকেশনের মধ্যে অবেসিটি, মেটাবলিক সিন্ড্রোম হতে পারে। অবেসিটি কেন হয়? কারণ তার ইনসুলিন বেশি, সে কিন্তু হচ্ছে গ্লুকোজটাকেই বেশি ইউটিলাইজেশন করে, ফ্যাটটাকে বেশি মেটাবলাইজ করতে পারে না, যার কারণে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয় কিন্তু হচ্ছে তার অবেসিটি সৃষ্টি করতে পারে। এটুকুই ছিল হচ্ছে কমপ্লিকেশন অফ জিডিএম। তো এরপর আমরা ম্যানেজমেন্ট অফ জিডিএম সম্বন্ধে জানবো। হিস্ট্রি আমরা ওই রিসপেক্টরি হিস্ট্রিগুলো আমরা নিব। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ফিচার্স অফ ডায়াবেটিস মেলাইটাস যেটা 3P, পলিফেজিয়া, পলিডিপসিয়া, পলিউরিয়া এগুলো আমরা পাবো। মার্কড অবেসিটি থাকবে, এভিডেন্স অফ ভাস্কুলোপ্যাথি যেমন রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, তারপর করোনারি আর্টারি ডিজিজ, নিউরোপ্যাথি এগুলো থাকবে। ফিচার্স অফ টক্সিমিয়া থাকবে। ইনভেস্টিগেশন করলে আমরা হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, ইউরিনারেমি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ করবো, তারপর হচ্ছে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার করতে পারি, ওজিটিটি করতে পারি, HbA1c, তারপর হচ্ছে আমরা করবো হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ ইউটেরাস ফর প্রেগনেন্সি প্রোফাইল। এখানে কিন্তু প্রেগনেন্সি প্রোফাইলে কী কী দেখা হয়? প্রথমে হচ্ছে কনফার্মেশন অফ প্রেগনেন্সি, নাম্বার অফ প্রেগনেন্সি, সাইট অফ প্রেগনেন্সি, জেস্টেশনাল এজ নির্ধারণ করা হয়, এমনিওটিক ফ্লুইড কতটুকু রয়েছে সেটার ভলিউম নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে আমরা কনজেনিটাল এনোমালি স্ক্যান করার জন্য কিন্তু আলট্রাসোনোগ্রাফি করতে পারি। বায়োফিজিক্যাল প্রোফাইল ফর ফিটাল ওয়েলবিং। তাহলে এটুকু আমরা দেখতে পারি। তাহলে ট্রিটমেন্ট আমরা কী করবো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে? প্রথমেই হচ্ছে যে তার আগে যদি মনে করতাম যে তার ডায়াবেটিস মেলাইটাস আছে এবং সেই কাপল বা সেই হচ্ছে মা সে আসছে হচ্ছে যে আমি কীভাবে একটা বেবিকে ধারণ করতে পারি, তাহলে প্রথমেই তার কিন্তু ডায়াবেটিস মেলাইটাসটাকে কন্ট্রোল করতে হবে, দেন হচ্ছে তার প্রেগনেন্সি গ্রহণ করতে হবে। কারণ ডায়াবেটিস মেলাইটাস কিন্তু অনেক সময় কনজেনিটাল মালফরমেশনও করে থাকে, যার কারণে প্রি কনসেপশনাল কাউন্সেলিংটা জরুরি। তার বেড অবস্টেটিক হিস্ট্রি আছে কিনা, আগে তার কোনো পেরিনেটাল লস হয়েছিল কিনা, ম্যাক্রোসোমিয়া ছিল কিনা, বেবির কোনো সমস্যা ছিল কিনা, এগুলোর হিস্ট্রি নিতে হবে। তারপরে তাকে আমরা একটা হচ্ছে আরবিএস র্যান্ডম ব্লাড সুগার দিব, তার ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা সেটা হচ্ছে আমরা কনফার্ম করে নিব। যদি থাকে তাহলে তার কিন্তু হচ্ছে এক্সারসাইজ করতে হবে, সে অবেস কিনা সেটা দেখতে হবে। তার প্রথমে হচ্ছে ডায়াবেটিসটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলের জন্য তার 3D ফলো করতে হবে, ডায়েট, তার ডিসিপ্লিন এবং হচ্ছে তার ড্রাগ দিতে হবে। তো ডায়েট এবং ডিসিপ্লিনের মাধ্যমে যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে ভালো, কিন্তু যদি হচ্ছে এই দুইটার মধ্যে কন্ট্রোল না হয় তাহলে কিন্তু আমাদের ড্রাগ দিতে হবে। প্রথমে আমরা ওরাল দিয়ে শুরু করতে পারি, তা কিন্তু ওরাল দিয়ে শুরু করলেও সেটা প্রেগনেন্সিতে চলে গেলে কিন্তু হচ্ছে শুধুমাত্র ওরালের মধ্যে মেটফর্মিনটা ইউজ করতে পারবো, কারণ অন্যগুলোর কিন্তু টেরাটোজেনেসিটি রয়েছে। আর সাধারণত আমরা প্রেগনেন্সিতে হচ্ছে আমরা আইভি ইনসুলিন দিয়ে থাকি। তো ইনসুলিন নেওয়ার সময় অনেক মায়েরা কমপ্লেন করে যে আমার ইনসুলিন নিতে হলে আমি সারা জীবন আমার নিতে হবে কিনা, সেজন্য অনেকে দেখা যায় ইনসুলিন নিতে চায় না, কিন্তু এটা সমস্যা নাই, কারণ সে শুধুমাত্র প্রেগনেন্সিতেই সেই ইনসুলিনটা ব্যবহার করবে, কারণ অন্যান্য ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলো সাধারণত টেরাটোজেনেসিটি করে, সুতরাং প্রেগনেন্সি কমে গেলে সে কিন্তু ওরালে আবার কনভার্ট করতে পারে, সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নাই, ঠিক আছে। তারপর হচ্ছে তার সাধারণত যে 12 উইকস পর্যন্ত বেবির অর্গানোজেনেসিস স্টেজ থাকে সেটাতে কিন্তু তার স্ট্রিক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটাস করতে হবে, কারণ এই জায়গায় যদি তার ডায়াবেটিস মেলাইটাস থাকে তাহলে কিন্তু কনজেনিটাল ম্যালফরমেশনের হচ্ছে তার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি। তারপরে তার অ্যান্টিনেটাল কেয়ারটা দিতে হবে। তো অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে আমি বলতে চাই সাধারণত WHO রিকমেন্ডেড অ্যান্টিনেটাল ভিজিটটা হচ্ছে ফার্স্ট ভিজিট থাকবে অ্যারাউন্ড 16 উইক্সে, সেকেন্ড ভিজিট 24 to 28 উইক্সে, থার্ড ভিজিটটা হচ্ছে 32 উইক্সে, ফোর্থ ভিজিটটা হচ্ছে 36 উইক্সে। আর ট্রেডিশনাল অ্যান্টিনেটাল ভিজিটগুলো হচ্ছে ফার্স্ট ভিজিট এজ আর্লি এজ পসিবল এট ইন্টারভেল অফ 4 উইক্স আপ টু 28 উইক্স, এট ইন্টারভেল অফ 2 উইক্স আপ টু 36 উইক্স অ্যান্ড উইকলি ইন্টারভেল টিল ডেলিভারি। এভাবে ট্রেডিশনাল ভিজিটটা দিতে হয়, কিন্তু যার ডায়াবেটিস মেলাইটাস থাকবে তার কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারে অনেকবারই কিন্তু যেতে হবে, আপ টু 28 উইক্স অর 30 উইক্সে কিন্তু এভরি 2 উইক্সে যেতে হবে, দেন এভরি উইক্সে কিন্তু যেতে হবে তার কারণ, আর সাথে কিন্তু তার হচ্ছে অবস্টেটিশিয়ান, ডায়েটিশিয়ান, তারপর হচ্ছে ডায়াবেটিশিয়ান এগুলো থাকা লাগবে অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে। তার ডায়েটের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ আনা লাগবে, তার 30 কিলো ক্যালোরি পার ডে ডায়েট খেতে হবে, ডিভাইডেড 5 to 6 মিলস।
ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু হচ্ছে মানে একবারে বেশি খাওয়াটা কিন্তু নিষিদ্ধ। সে চাবায় চাবায় খাবে এবং সে হচ্ছে মানে পার্টলি খাবে, মানে সে একবারে বেশি খাবে না, সে তার হচ্ছে ছোটো ছোটো মিল হয়ে সে অনেকবার খেতে পারবে। সেজন্য হচ্ছে ডিভাইডেড টু 5 to 6 মিলস পার ডে। তার 3টা স্ন্যাক থাকতে পারে, তারপর 3টা মিল থাকতে পারে, এভাবে সে হচ্ছে করে। আর ওবেসিটি যদি কন্ট্রোল না হয় তাহলে কিন্তু 12 to 15 কিলোক্যালোরি পার ডেতেও আমরা এটা কমিয়ে আনতে পারি। এরপরে তার মডারেটলি এক্সারসাইজ করতে হবে, কারণ ডায়াবেটিসের পেশেন্টকে তার ওবেসিটিটা কমিয়ে আনতে হলে মডারেট এক্সারসাইজ করতে হবে। আর সে যেহেতু প্রেগনেন্ট, সে বাইরে গিয়ে যদি এক্সারসাইজ না করে ভিতরেও কিন্তু সে হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করতে পারে। তারপরে আমরা হচ্ছে মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ আমরা করবো, সেটা কিন্তু গ্লুকোমিটার দিয়ে করতে হবে। সেটা অবশ্যই 6 টাইমস পার ডেতে করতে হবে। লাঞ্চের আগে পরে একবার, 2বার করে, ডিনারের আগে পরে 2বার, আর সকালে হচ্ছে ব্রেকফাস্টের আগে পরে 2বার। এভাবে সেও কিন্তু গ্লুকোমিটার দিয়ে তার হচ্ছে ব্লাড গ্লুকোজটা মাপবে এবং সেই অনুযায়ী কিন্তু সে ইনসুলিন দিবে। তাছাড়া হচ্ছে আমরা HbA1c আমরা করি, সেটা 5.6 হচ্ছে কম থাকাটা হচ্ছে তার টার্গেট। তারপরে সে কিন্তু বলতে পারে তার সেরাম ব্লাড গ্লুকোজ কতটুকু থাকবে। তাহলে এই টার্গেটটা হচ্ছে যে ফাস্টিং গ্লুকোজ তার 5.3 মিলিমোল পার লিটারের কম থাকবে, 1 আওয়ার পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজটা থাকবে হচ্ছে 7.8 মিলিমোল পার লিটারের কম, আর 2 আওয়ার পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজটা থাকবে হচ্ছে 6.7 মিলিমোল পার লিটারের কম। এই টার্গেটটা মেনটেন করার জন্য তার যতটুকু ইনসুলিন লাগে সে ততটুকু কিন্তু ব্যবহার করতে পারবে। তাইলে হচ্ছে প্রিভেন্ট হাইপোগ্লাইসিমিয়া আর হাইপারগ্লাইসিমিয়া কন্ট্রোল করার জন্য সে কিন্তু ইনসুলিন কীভাবে দিবে, সেটা 2.5 মিলিগ্রাম পার কেজি পার ডে। ঠিক আছে, সাধারণত হচ্ছে তারপরে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে নাইটে শুরু করা হয়। তারপরে যদি সেটা কন্ট্রোল হয়ে যায় তাহলে তো ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা হচ্ছে কন্টিনিউ করবে। যদি না কন্ট্রোল হয় তাহলে কিন্তু ইন্টারমিডিয়েটের সাথে শর্ট অ্যাক্টিং যে হচ্ছে ইনসুলিনগুলো আছে সেটাও কিন্তু সে ইউজ করতে পারবে। তারপরে আমরা অ্যাডভাইস দিব যাতে কমপ্লিকেশনের জন্য এই কমপ্লিকেশন হতে পারে, এইটার জন্য সে এইভাবে মেজার নেবে, কমপ্লিকেশনের অ্যাডভাইসটা আমরা দিয়ে রাখবো। তাছাড়া 18 উইকে সে আলট্রাসোনোগ্রাফি করবে কনজেনিটাল অ্যানোমালি স্ক্যান করার জন্য। এরপরে সে ফ্রিকুয়েন্ট আলট্রাসোনোগ্রাফিতে যাবে। এরপরে হচ্ছে অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট। এরপর তার ডায়াবেটিসটা যদি ওয়েল কন্ট্রোল থাকে তাহলে 37 কমপ্লিটেড উইক পর্যন্ত হচ্ছে আমরা অপেক্ষা করব, এবং আর কোনো সমস্যা না থাকলে কিন্তু আমরা স্পন্টেনিয়াস অনসেট অফ লেবারের জন্য অপেক্ষা করে আমরা নর্মাল ভেজাইনাল ডেলিভারিতে যেতে পারি। যদি কন্ট্রোল না থাকে, যেমন হচ্ছে তার বেড অবস্টেটিক হিস্ট্রি, আদার রিস্ক ফ্যাক্টর রয়েছে, তাহলে কিন্তু আমাদের সিজারিয়ান সেকশনে যেতে হবে। তো এখন যদি কোনো ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট হচ্ছে রাতে আসে, তাইলে আমরা কী করব, প্রথমেই থাকে কিন্তু হচ্ছে ইনসুলিন দিয়ে দিব, তারপর অন্যান্য যে জিনিসগুলো দিব, এবং তার সকাল থেকে কিন্তু ফাস্টিং রাখতে হবে, কারণ অপারেশনের একবার সিজারিয়ান সেকশন করার আগে কিন্তু ফাস্টিং থাকতে হয়। সেই ইনসুলিনও নিবে না, আবার খাবারও নিবে না। তারপর এজ আর্লি এজ পসিবল তাকে কিন্তু সিজারিয়ান সেকশন করে ফেলতে হবে। তাকে চ্যানেল ওপেন করে নর্মাল স্যালাইন দিতে হবে। আফটার ডেলিভারি কিন্তু হচ্ছে এভরি আওয়ারে তার ব্লাড গ্লুকোজ মেজার করতে হবে। আর 3টা স্যালাইন ব্যাগ আমাদের হচ্ছে রেডি রাখতে হবে। একটা নর্মাল স্যালাইনের, একটা হচ্ছে যদি হাইপোগ্লাইসেমিক হয়ে যায় তার দেওয়ার জন্য হচ্ছে 10% গ্লুকোজ সলিউশন, আর একটা হাইপারগ্লাইসেমিয়া কন্ট্রোল করার জন্য 5% ডেক্সট্রোজেন অ্যাকুয়ার সাথে কিন্তু হচ্ছে আমরা 10 to 20 ইউনিট নিউট্রাল ইনসুলিন হচ্ছে আমরা হচ্ছে এখানে জমা রাখি। এই জন্য 3টা প্যাক কিন্তু আমাদের হচ্ছে সবসময় পোস্ট অপারেটিভই আমাদের হচ্ছে সাথে রাখতে হবে। তারপরে এজ আর্লি এজ পসিবল হচ্ছে আমাদের ওরাল দিতে পারি 6 to 8 আওয়ার্স আফটার হচ্ছে ডেলিভারি, যেমন স্যুপ, টি এগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। আর ইনফেকশন কন্ট্রোলের জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে, আর আর্লি অ্যাম্বুলেশন করতে হবে যাতে হচ্ছে তার ওবেসিটিটা হচ্ছে কন্ট্রোলে আসে। তার বাচ্চার ক্ষেত্রেও তার ফ্লুইড চ্যানেল ওপেন রাখতে হবে, আর বুকের দুধ তো অবশ্যই খাওয়াতে হবে। তার চেকিং রাখতে হবে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে কিনা, তার হচ্ছে মনিটরিংয়ে রাখতে হবে। আফটার 6 উইকস আবার সে ডাক্তার দেখাবে, তারপর হচ্ছে 6 মান্থসে, তারপর ইয়ারলি কিন্তু হচ্ছে সে ডাক্তার দেখাবে এবং তার ব্লাড গ্লুকোজটা মনিটরিং করবে সবসময়। এখানে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখতে পারি, আলোচনা করেছি কিনা। ডিফাইন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, হু আর দ্য পটেনশিয়াল ক্যান্ডিডেটস টু ডেভেলপ জিডিএম, আমরা আলোচনা করেছি। মেনশন দ্য স্ক্রিনিং প্রোটোকল ফর জিডিএম ইন প্রেগন্যান্সি, হোয়াট আর দ্য কমপ্লিকেশন, হাউ উইল ইউ টেক কেয়ার ইন এ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ডান ফর জিডিএম। তাহলে সবগুলো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট এবং আমরা সবগুলোই আলোচনা করেছি। তো ধন্যবাদ সবাইকে।